বলছেন আমি মোটামুটি খুশি ভারতের ওপর। বলছেন যে হ্যাঁ, আমার প্রধানমন্ত্রী চেষ্টা করছে খুশি হতে, কিন্তু আমাকে তত খুশি করতে পারেনি। 12টা স্বাধীন সভেরিয়ান কান্ট্রিকে উনি লাগাতার থ্রেট করছেন। মামদানি যখন ওমর খালিদকে নিয়ে বলে যে একটা ছেলেকে, বাচ্চাকে কেন আপনি আটকে রেখে দিয়েছেন বিনা বিচারে 6 বছর, তাহলে অধমের কিট তুমি একটা নির্বাচিত কোনো প্রতিনিধিকে বেডরুম থেকে তুলে আনতে পারতেন। ট্রাম্প বলছেন আমি নোবেল পাওয়ার যোগ্য। নিউ ইয়র্কের সবচেয়ে বড় পত্রিকাকে তিনি মিট করছেন এই বলে যে আমার সঙ্গে লাগতে এসো না, বুঝিয়ে দেব। স্যার, আজকে আপনার কাছে যে প্রশ্নটি হলো যে ভেনিজুয়েলায় ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যে আগ্রাসন নীতি চলছে, সেই আগ্রাসন নীতিকে সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজমের দৃষ্টিতে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখো, সাম্রাজ্যবাদ মানে কি? সাম্রাজ্যবাদ মানে যেটা সব দেশে হয়েছে। যত তুমি রাজাদের ইতিহাস যাবে, সবাই তার সাম্রাজ্য বিস্তার করতে চেয়েছে, তার সাম্রাজ্যের পরিধি বাড়াতে চেয়েছে। তো তুমি তো ইতিহাসেরই ছাত্র, তাহলে সেই সমুদ্রগুপ্তও বাড়াতে চেয়েছেন, শিবাজিও বাড়াতে চেয়েছেন, আকবরও বাড়াতে চেয়েছেন, তাই তো? এখন ট্রাম্পও বাড়াতে চাইছেন। এখন এই বাড়াতে চাইছেন, আমার শক্তি আছে আমি বাড়াচ্ছি, তুমি বলবার কে? তো প্যারানয়েড পুতিন এবং নার্সিসিস্ট ট্রাম্প, এরা এখন বলছেন যে আমাদের ওই মধ্যযুগে যেমন করে জর্জার মুলুকতার ছিল সেইটি ফিরিয়ে আনব। মাঝখানে আমাদের যে রেনেসাঁ হলো, ইতালিতে যে রেনেসাঁস হলো, এবং তারপরে যে আমাদের এনলাইটেনমেন্টের যে গোটা প্রজেক্ট, যে মানুষ লজিক্যালি ভাববে, মানবিক হবে, মানবতাবাদের যে এত প্রচার, ওই মধ্যযুগের সময় থেকেই এ পর্যন্ত, মানে দাদুর থেকে, চৈতন্য থেকে, বিদ্যাসাগর পর্যন্ত। তাহলে এই জিনিসটাকে ওনারা বলছেন এটা একটা অ্যাপেন্ডিক্স। জর্জার মুলুকতার যেমন পূর্বে ছিল, আমার শক্তি আছে তাই ন্যাটো বলে কেউ নেই, ন্যাটোর কথাটা যদি আমার মনোমত হয় আমি মানব, নইলে ন্যাটোকে আমি ফিনিশ করে দেব। এইবার আন্তর্জাতিক ল, ইন্টারন্যাশনাল ফ্র্যাটার্নিটি, যুদ্ধের নিয়ম শৃঙ্খলা, তো পরিষ্কারভাবে নার্সিসিস্ট ট্রাম্প আমাদের জানিয়েছেন যে এগুলো আমি মানব না। এবং উনি কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রীর মতো নন। যথেষ্ট মিল থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী কিন্তু 12 বছরে একবারও মিডিয়াকে সামনাসামনি কথা বলেননি। কিন্তু উনি, তুমি যদি খোলো তাহলে দেখতে পাবে একদিনে 12টা স্টেটকে, 12টা স্বাধীন সভেরিয়ান কান্ট্রিকে উনি লাগাতার থ্রেট করছেন। তারপরে মাঝে মাঝে হাসছেন, তারপরে মাঝে মাঝে খানিক জোকারি করছেন, এবং বলছেন আমি মোটামুটি খুশি ভারতের ওপর। বলছেন যে হ্যাঁ, আমার প্রধানমন্ত্রী চেষ্টা করছে খুশি হতে, কিন্তু আমাকে তত খুশি করতে পারেনি। কিন্তু আমাদের গদি মিডিয়ারা তখন জিজ্ঞেস করছে না যে আপনি ওর হয়ে প্রচার করতে গেছিলেন কেন? মামদানি যখন ওমর খালিদকে নিয়ে বলে যে একটা ছেলেকে, বাচ্চাকে কেন আপনি আটকে রেখে দিয়েছেন বিনা বিচারে 6 বছর, কিসের গণতন্ত্র? তখন তিনি বলেন নিজের চরকায় তেল দিন। আর দেশে 90 কোটি মানুষ 10,000 টাকা রোজগার করতে পারে না, সেই দেশের প্রধানমন্ত্রী কোলগেটের অ্যাড দিতে পৌঁছে গেলেন ট্রাম্পের মতো একজন নার্সিসিস্ট, ক্যালিগুলার মতো একজন দানবীয় সত্তাকে প্রচার করতে, এবং ওখানকার সমস্ত ভারতীয়দের পরামর্শ দিয়ে এলেন যে ট্রাম্পই হবে যোগ্য লোক। এই যে নব্য সাম্রাজ্যবাদ, অর্থাৎ যা আগে ছিল আরো কঠোরভাবে, আগে যখন ছিল তখন তো তলোয়ারে যুদ্ধ হতো, তখন তো পারমাণবিক বোমা ছিল না। তাহলে আজকে তোমরা এই কারণে এসছো যে ভেনিজুয়েলা, দুদিন বাদে তোমাকে আসতে হচ্ছে ইরাক নিয়ে, বা অন্য কোনো এক্সপার্টের কাছে যেতে হচ্ছে ইরাক নিয়ে, গেল বলে। মূল প্যাটার্নটা কি?
মূল প্যাটার্নটা হচ্ছে যেমন করে আমাদের দেশে ইংরেজরা ক্ষমতা দখল করেছিল, সাম্রাজ্য বিস্তার করব কি করে, তুমি রাজা আমি রাজা, দুজনই ভারতীয়। এখন উত্তম এসছে আমেরিকার প্রতিনিধি হয়ে, দেখলো আমার বিরুদ্ধে তোমাকে উস্কে তুলল। আমি যদি প্রোগ্রেসিভ হই তাহলে আমেরিকা তখন রিগ্রেসিভ ভাইয়ের পক্ষ নিয়ে নিল। এটাই ওর গণতন্ত্র শিখিয়েছে। আর আমি যদি রিগ্রেসিভ হই রাজা, তুমি প্রোগ্রেসিভ হও, তাহলে আমেরিকা প্রোগ্রেসিভের পক্ষ নিয়ে নিল। প্রোগ্রেসিভের পক্ষ নিয়ে তুমি তখন ভাববে, বাহ, আমি তো এতদিন ধরে ভেবেছিলাম দাদার কুর্সিটা কেড়ে নিয়ে স্বাধীন হয়ে বসবো, ঈশ্বর আমায় আমেরিকাকে পাঠিয়েছেন, আমেরিকার সাহায্য নিলে তোমার দাদা মরে গেল, তুমি কুর্সিতে বসলে, তারপরে দেখলে কুর্সিটাই শুধু আছে, বাকি সব ফাঁকা হয়ে গেছে। এই তো কমন প্যাটার্ন। তুমি সভিরিয়ান কান্ট্রি, সার্বভৌমত্ব, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা প্রজাতন্ত্র, সেখানকার মানুষদেরকে তুমি কুকুর বেড়ালো মনে করো না। তুমি যদি তাদেরকে কুকুর বেড়ালো মনে করতে, তাহলে অধমের কীট তুমি একটা নির্বাচিত কোনো প্রতিনিধিকে বেডরুম থেকে তুলে আনতে পারতে না। তার মানে গণতন্ত্রের প্রতি তোমার মিনিমাম কমিটমেন্ট নেই, অথচ তুমি বলছো তুমি নাকি দেশের বৃহত্তর গণতন্ত্র, আর চীনে গণতন্ত্র নেই। তুমি ঠিক করে দিচ্ছ কাকে বলে সন্ত্রাসবাদ, কাকে বলে গণতন্ত্র, কাকে বলে প্রজাতন্ত্র, কাকে বলে নিয়মতন্ত্র, কোথায় চলছে অসভ্যতম, সবটাই নির্ধারিত হচ্ছে। তুমি সুপার নর্মাল, তুমি সুপার পাওয়ার, তুমি হচ্ছে সুপার ডেমোক্রেটিক, তুমি সবটাই তোমার, তুমি হচ্ছে আইডিয়াল। এই সার্টিফিকেটটা কে দিচ্ছে? ট্রাম্প নিজেকে দিচ্ছেন। ট্রাম্প বলছেন আমি নোবেল পাওয়ার যোগ্য। তোমার ছোটবেলায় যদি বলেও থাকে তোমার ভাইপো যার বয়স 3, সে 5 হলে বলবে না যে আমি নোবেল পাবো। মানে সুপার পাওয়ার একজন মানুষ, তিনি নিজে বলছেন আমি নোবেল পাবো, মানে আমাকে এই পুরস্কারটা পেতেই হবে, শান্তির পুরস্কার। এখন অন্তত 9টা দেশে, সাদ্দামকে কি করেছে, গাদ্দাফিকে কি করেছে, ইয়ানুকোভিচকে কি করেছে, মানে তোমার ইউক্রেনের কথা বলছি, সিরিয়াকে কি করেছে, আফ্রিকাতে কি ধরনের নির্যাতন করেছে, এগুলো তো তোমরা জানো, কম বিস্তর জানো। কিন্তু এই জানাটা তো থাকবেই। কিন্তু মূল প্রবণতাটা হলো যে ট্রাম্প নির্লজ্জভাবে এতদিন পর্যন্ত একটা আবরণ ছিল, আড়াল ছিল, যে হ্যাঁ একটা তো কিছু প্রপার যুক্তি চাই, কিন্তু সেই আড়ালটাকে ছিন্ন করে বেমালুম একটা লোক বলছে বেশ করেছে। নিউ ইয়র্কের সবচেয়ে বড় পত্রিকাকে তিনি মিট করছেন এই বলে যে আমার সঙ্গে লাগতে এসো না, বুঝিয়ে দেব, আমার সঙ্গে লাগতে এসো না, বুঝিয়ে দেব। এই কথাটা পাড়ার মাস্তান বলে। গোটা বিশ্ব বিধাতার মতো শক্তি যে মানুষটার ওপর আমরা সঁপে দিয়েছি, আমেরিকানবাসীরা সঁপে দিয়েছে, সেই লোকটা কিন্তু এখন বলছেন যে আমাকে কিন্তু রাগিও না, আমি ঠিক করে দেবো, আমি ওর যুদ্ধ থামিয়ে দিয়েছি। কেউ কিছু বলছে না। এই যে নার্সিসিস্ট বলছি বারবার করে, নার্সিসিস্ট মানে কি? আমি যতটা যোগ্য নই, আমাকে লোকে ভালোবাসে না, প্রতিটা ঘটনার সঙ্গে আমি জড়িয়ে থাকি না, কিন্তু আমি মনে করি এই পৃথিবীতে যা কিছু ঘটছে সব আমার জন্য ঘটছে, আমার জন্য আলোড়িত হচ্ছে। এই যে যুদ্ধটা থেমে গেল, আমি থামিয়ে দিলাম। এই যে হুপিং কাশিটা বন্ধ হয়ে গেল, ওটা আমি চাইলাম। ও যে আগে এত বদমাইশ ছিল, ভালো হয়ে গেল, আমি চাইলাম। ও যে এত ভালো ছিল, বদমাইশ হয়ে গেল, এটা আমি চাইলাম। কেননা আমি ট্রাম্প, কেননা আমি হচ্ছে বিশ্ব নেতা এবং বিশ্বের সবচেয়ে বড় নার্সিসিস্ট। এখন নার্সিসিস্ট যদি আমার বউ হয়, আমার ভাই হয়, আমার বোন হয়, তাতেই কি আপত্তিকর হয়? গোটা সংসার ভেঙে যায়। সে তো শুধু তার কথাটাই বোঝে, পৃথিবীর কারো কিছু বোঝে না। সে মানবতার মানে করে, গণতন্ত্রের মানে করে, প্রজাতন্ত্রের মানে করে তার পার্সপেক্টিভ থেকে, তার ভালোর জায়গার থেকে, তার উচ্চতার জায়গার থেকে, তার অবদমনের জায়গার থেকে। আমার যা খিদে, আমার যা ইচ্ছে, সেইটিই হবে আমার পার্সপেক্টিভ। এখন সেই লোকটা যদি বাড়ির লোক হয়, বাড়ি ভেঙে যায়, কিন্তু সেই লোকটা যদি বিশ্বের সবচেয়ে বড় ক্ষমতাধর নেতা হয়, ফলে সাম্রাজ্যবাদ
যখন হিরোশিমা হয়েছিল, নাগাসাকি হয়েছিল, তখন তো বাবা শেষ হয়ে গেছিল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেছিল, তাহলে বোম পড়বে কেন? হিটলার তো হার মেনে নিয়েছেন। যদি হিটলার হার মেনে নিয়েছেন, তাহলে এরকম একটা পরমাণু শক্তিধর আমি, এইটা প্রমাণ করবার দরকার হয়েছিল সেদিন আমেরিকার। তাই ওরা ফাঁকা মাঠে জাপানের দুটো পৃথক জায়গায় পরপর দুটো বোমা দুদিন অন্তর, এবং লাখো মানুষকে তারা মেরে ফেললো, লাখো লাখো মানুষকে তারা উন্ডেট করে ফেললো, কার হাত চলে গেল, কার প্রাণ চলে গেল, এবং তারা বছরের পর বছর সেখানে কোনো জন্মই ঘটলো না, সব জন্মান্ধ হয়ে জন্ম নিল। এই রকম একটা জায়গা ওরা তৈরি করেছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তীকালে, এটা বুঝিয়ে দেওয়ার জন্য যে যুক্তরাজ্য হচ্ছে এখন পৃথিবীকে নেতৃত্ব দেবে। তার মানে যে কথাটা আমি তোমাদের বলেছিলাম সেটা হচ্ছে, তাহলে এই যে গণতন্ত্রের কথা বলা হয়, এনলাইটেনমেন্টের কথা বলা হয়, আধুনিকতার কথা বলা হয়, আমরা নাকি এগোচ্ছি, আমরা নাকি সভ্য হচ্ছি, আমরা নাকি সিভিলাইজড হচ্ছি, আমরা নাকি ক্রম অগ্রসর হচ্ছি, আমাদের নাকি নারী শিক্ষা বাড়ছে, আমাদের নাকি সভা সমিতি বাড়ছে, আমাদের মধ্যে গণতান্ত্রিক প্রতিবেশ তৈরি হচ্ছে, আমাদের মধ্যে সৌহার্দ্যত্ব বাড়ছে, এগুলোই তো আমাদের আধুনিকতার ধর্ম। কিন্তু বিজ্ঞান আজ ট্রাম্পের কথায় মাথা নোয়ায়, ধর্ম আজ ট্রাম্পের কথায় মাথা নোয়ায়, পররাষ্ট্রনীতি ট্রাম্পের কথায় মাথা নোয়ায়। ইন্দিরা গান্ধী থাকলে তো তিনি বলেই দিয়েছিলেন পরিষ্কার করে, আমাদের দেশের প্রধানমন্ত্রী কেন বলছেন না? পররাষ্ট্রনীতি এটা তো খামোকা একটা পাতলা জিনিস নয়। দীর্ঘদিন ধরে একটা রেওয়াজ তৈরি হয়েছিল যে আমরা জোট নিরপেক্ষতার জায়গার থেকে ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলবো। আর তোমার অন্ধভক্তরা কি করেছো দেখেছো? মোদি রাত্রিবেলা ফোন করেছেন, এত রাত ছিল তবু ট্রাম্প ধরেছেন। এ কি রে পুকুর পাড়ের গল্প? এই পুকুর পাড়ের গল্পগুলো দিয়ে তৈরি করা হচ্ছে একটা মূর্তি, আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে মহাগুরু সুপার পাওয়ার আরেকজন। ফলে পুতিন যে আজকে বিরোধিতা করতে পারছেন না, আমাদের দেশের প্রধানমন্ত্রী যে সোচ্চারে বিরোধিতা করতে পারছেন না, এটা এই নয় যে আমরা তাদের থেকে কম শক্তিধর। তো সবসময় কি শক্তি নিরীক্ষা করে তুমি কথা বলো? রাস্তায় যদি 5টা লোক একটা মেয়ের ওপর অপমান করে, তুমি বলো না যে ওকে ছেড়ে দাও? তুমি কি তখন মাথা ঘামাও যে তোমার একটা ঘুষি তোমার নাকে আসবে কি না? তো তোমার দেশকে তো সেই উন্নত হতে হবে। তুমি কি এখন বলছো যে না, এখন আমি চুপ করে থাকবো? তাহলে তুমি এখন চুপ করে থাকছো, এই নীরবতাটা তোমার এই কারণে নয় যে তোমার সাহস নেই, এই নীরবতাটা সম্ভবত এই কারণে যে তুমি আসলে ওটারই অন্য পিঠ। পুতিনও কিন্তু এটারই অন্য পিঠ। কারণ পুতিনই তো দিয়েছিলেন এই যে উগো সাভেজের যে পরবর্তীকালে যার মাদুরোকে যে মধ্যরাত্রে তুলে নিয়ে যাওয়া হলো, এই মাদুরের এই র্যাডারগুলোকে লক্ষ্য করতো পুতিন, কিন্তু সেই র্যাডারগুলো তো কাজ করলো না। দাঁড়ানোর কথা ছিল তো পুতিনের, যতটা দাঁড়ানোর কথা ছিল পুতিন কি দাঁড়াচ্ছেন? কে জানে, তিনি হয়তো আরেকবার ইউক্রেনের জেলেনস্কিকে হয়তো ওই একই কায়দায় তুলতে পেরে পৃথিবীর বুকে দ্বিতীয় চাঁদে যাওয়ার মতো বদান্যতা তৈরি করতে পারছেন কিনা, সেরকম কিছু একটা তৈরি করতে পারেন কিনা। তিনি তো প্যারানয়েড, তিনি তো ভয়ে ভীত। পুতিন তো তার নিজস্ব বলয়কে বারবার করে 3 গুণ 4 গুণ বাড়িয়ে যাচ্ছে এবং আতঙ্কিত। আর আমাদের গদি মিডিয়ারা কি করছে জানো? তারা বলছে, কেউ কেউ তো বলছে, আমার একজন কলিগ বলছিলেন, উত্তম বলছিলেন কি যে ট্রাম্প না ওই লোকটাও কিন্তু ভালো না, মাদুরো ভালো না। আমি বলছি তো, বলছে তার জন্যই বোধহয় শেষ পর্যন্ত তুলে এনেছে আমেরিকা। তোর বউ যদি ভালো না হয়, আমার যদি মনে হয় তোর বউ ভালো নেই, তোর কাকা ভালো নেই, তোর জ্যাঠা ভালো নেই, তোর বাবা ভালো নেই, 2টো থাপ্পড় দিতে পারি। পাশের পাড়ার মাস্তানের মনে হলো তোর বউ ভালো না, তোর বউকে শাস্তি দেওয়ার জন্য তার ঘরে নিয়ে চলে এলো, দিয়ে আটক করে দিল, দিয়ে তার মা তার বন্ধুদের দিয়ে বিচার সভা বসালো। তোর বউয়ের বিচার করছে, অন্য লোক একটা তুলে নিয়ে গেছে, কেননা সে মনে করেছে তোর বউয়ের চরিত্র ভালো না। তো আমার বউয়ের চরিত্র 2 ডিগ্রি না 5 ডিগ্রি না 9 ডিগ্রি না 11 ডিগ্রি, এটা দিয়ে জাস্টিফাইড হয় না একটা লোকের বাড়িতে ডেল্টা ফোর্স দিয়ে নেমে গিয়ে মাঝরাত থেকে তাকে তুলে আনা। ওদেশের মানুষ আছে, ওদেশে কুকুর বেড়াল নেই শুধু, তারা কথা বলতে পারে, তারা বিদ্রোহ করতে পারে,
ভেনিজুয়েলার লোকেদের কথা বলছি। তো তাদের কাজ তুমি করছো কেন? তাহলে পাকিস্তানের ওপর তুমি করো না কেন? এটা তেল নেই। তাহলে আসলে আমি তেল চাই। ওই মনরোর যে নীতি ছিল যে আমি আসলে ল্যাতিন আমেরিকাটা হচ্ছে আমার বাপের সম্পত্তি, এখানে ইউরোপরা এসে করবে না, আমি করব, আমার পাশে আছে। আর ভৌগোলিকভাবেও তো আমেরিকা এমন একটা জায়গা যেখানে দাঁড়িয়ে ওরা কিন্তু অনেকটাই সেফ। এবং সত্যি সত্যি ওদের দেশের যে মানে ক্লাইমেট সেটাও সাংঘাতিক। কোথাও একটা অঞ্চল আছে যেখানে বেশ গরম, একটা অঞ্চল আছে বেশ ঠান্ডা, অনেক ঠান্ডা, মাইনাসে চলে যাচ্ছে। নদী দিয়ে এমনভাবে সেগুলো যুক্ত, তাতে সুজলাং সুফলাংই বলা চলে। এবং একটা দেশ কোনোভাবে এত যুদ্ধে অংশগ্রহণ করেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে এতগুলো বছর কেটে গেল, একটা বোমাও কিন্তু ওখানে পড়েনি, এক্সেপ্ট পেন্টাগানে সন্ত্রাসবাদী হামলা, যে সন্ত্রাসবাদের ফ্র্যাঙ্কেস্টাইনটা তৈরি করেছিল আমেরিকাই, সেটাও কিন্তু একবার ঢুকে অন্য একটা দেশের মধ্যে ঢুকে তাকে মারতে হয়েছে। ফলে আমি তৈরি করব, তোমাকে উস্কাবো, তোমাকে দিয়ে ওকে মারাবো, আগুন নিয়ে খেলা করব, তারপরে আমি ডেমোক্রেটিক হব, আমি সন্ত্রাসবাদ বিরোধী হব, এবং শেষ পর্যন্ত স্লোগান দিয়ে বলবো, হয় তুমি আমেরিকার পক্ষে নতুবা তুমি আমেরিকার বিপক্ষে না, হয় তুমি আমেরিকার পক্ষে নতুবা তুমি সন্ত্রাসবাদী। হাউ সুইট, হাউ বিউটিফুল। এইটার মধ্যে আমাদের থাকতে হচ্ছে। আর ভালো করে খবর নিয়ে দেখো যে আমেরিকায় কত % লোক নিউ ইয়র্কে এতে শোয়, ফুটপাতে শোয়, পাইপলাইনগুলোর ভেতরে শোয়। কোন ছবি দেখো তুমি আমেরিকা গেলে সব কিছু মিটে যাবে। আমেরিকাতে মামদানির বিরুদ্ধে সবচেয়ে বড় কথা বলা হচ্ছে যে উনি নাকি কমিউনিস্ট। তো কমিউনিস্ট তো কী হয়েছে? কমিউনিস্ট কী হয়েছে? কিন্তু কমিউনিস্ট বললে ওই অঞ্চলের যারা সমানাধিকারের কথা, তাহলে তোমার যদি বেশি থাকে তাহলে কেড়ে নেবে, এই ভূত দেখিয়ে ওটা চলে। ফলে সভ্যতার অনেক রকম রূপ আছে। ফলে অ্যাপেন্ডিক্স হিসেবে ওখানে মামদানি তৈরি হয়েছেন। এখানেও কিন্তু প্রচুর জায়গা তৈরি হচ্ছে এখন দলিত বিরোধী আগ্রাসন যেমন হচ্ছে, তেমনি দলিতদের পক্ষে মিছিলও কিন্তু লম্বা হচ্ছে। ফলে এই দুটো দিকই আছে। ফলে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই রান্নাঘরে সম্ভব না, বাথরুমে সম্ভব না, মন্দিরে সম্ভব না, মসজিদে সম্ভব না, রাস্তায় সম্ভব। যত মানুষ বেরোবেন, যত মানুষ সোচ্চার হবেন। ভেনিজুয়েলা সোচ্চার হচ্ছে। ভেনিজুয়েলা মাদুরোর তো অনেক ভ্রান্তি, সে ভ্রান্তির কোনো শেষ নেই। এবং শুধু তেল কেন্দ্রিক অর্থনীতি হওয়ার কারণে যেটা ছিল তাদের সম্পদ, সেটাই হয়ে গেল তাদের শত্রু। এই অবস্থাটাকে বিরুদ্ধে দেশের মধ্যেই কিন্তু প্রতিরোধ হচ্ছিল। কে বলতে পারে মাদুরো 2 দিন বাদে এমনিই চলে যেতেন, তাতে তো আমাদের বলবার কিছু ছিল না। কিন্তু হু আর ইউ? তুমি কত বড় স্টুপিড? না, বলছে আমার মতো মিসাইল তোমার নেই, তাই এটা জাস্টিফাইড। আর গদি মিডিয়া কি দেখাচ্ছে? খানিক দিন দেখালো এটা খারাপ হয়েছে, আমি লক্ষ্য করছিলাম, তারপরে বলছে কি দুর্ধর্ষ টেকনোলজি, কিরকম করে চলে গেল, কত কম ক্ষয়ক্ষতি করে প্রেসিডেন্টকে তুলে নিল, হোয়াট এ গ্র্যান্ড ম্যাজিক ডান বাই দ্য পৃথিবীর সবচেয়ে বড় রাক্ষস। তাই খোক্ষসরা নৃত্য করছে। তার মানে প্রকারান্তরে তুমি বদমাইশ, তুমি কিন্তু এর টেকনোলজি যত দেখতে শুরু করছো, তত তুমি সাম্রাজ্যবাদের ইম্পিরিয়ালিজমের পক্ষে দাঁড়াচ্ছ। তাহলে স্যার এই যে ভয়াবহ যে আগ্রাসন নীতি ট্রাম্প নিচ্ছেন, এটা কি ভবিষ্যতে অন্যরকম কোনো দিকের মানে উদ্দেশ্য বা খুব খারাপ দিকে নিয়ে যাচ্ছে, খুব খারাপ দিকে নিয়ে যাচ্ছে। কেননা বাকিরা চুপ করে রয়েছেন অনেকেই, তার কারণ তারাও চান যে তাদের এলাকায়, তাদের টেরিটরির মধ্যে তারাও ঠিক একই জিনিসই করবেন যেটা ট্রাম্প করছেন। ফলে এই পুতিন যে চুপ করে রয়েছেন, তার প্রধান কারণ এটা নয় তিনি ট্রাম্পকে খুশি করতে চাইছেন। পুতিন চুপ করে চাইছেন যে আমিও যদি এই ন্যাটো ইন্টারন্যাশনাল ল ইত্যাদিকে ধুত্তেরি করে আমিও আমার জায়গাটা আমার মতো করে তৈরি করে নেব, আমিও আমার সাম্রাজ্য তৈরি করব। এখান থেকে আমাদের দেশের নেতারা চাইছেন যে আমরাও যে কাজটা দলিতদের ওপরে করছি এবং মুসলমানদের ওপরে করছি, বেশ করছি, এটা আমাদের দেশ, আমরা সংখ্যাগুরু, আমরা শক্তিমান, আমরা চেষ্টা করলে যে শক্তি নেই তাকে নির্যাতন করতে পারবো। তাহলে মূল ব্যাপারটা হচ্ছে শক্তিহীনদের ইনক্লুড করে
আমাদেরকে নিয়ে বাঁচাতে হবে, তাতেই একটা সুন্দর তৈরি হবে, তাতেই একটা এস্থেটিক পৃথিবী তৈরি হবে, সেটাই একটা মানবিক ধরিত্রীর চেহারা নেবে। তার বদলে একেবারে মান্ধাতার বাবার আমলে যখন ওই গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতিতে সাম্রাজ্যবাদের প্রথম প্রয়োগ হয়েছিল, সেই জায়গার থেকে ছোটকে, দরিদ্রকে, কমকে, নিচুকে একেবারে অবদমন করে দেওয়ার একটা ভয়ঙ্কর লেভেলের চেষ্টা, শুধু চেষ্টা নয়, একটা স্যাংশনড। তার মানে মূল কোন জায়গাটায় আহত হচ্ছে সায়ন? নৈতিকতার স্তরে। অর্থাৎ নৈতিকতার ভ্যালুর ক্ষেত্রে বিশ্বব্যাপী যে ভ্যালুসগুলো, ভুল হোক খারাপ হোক, যে প্রপোজালেই হোক এনলাইটেনমেন্ট আমাদের দিয়েছিল, সেই ভ্যালুসগুলোর গোড়া ঘেঁষে প্রশ্ন তৈরি হয়েছে। এই পৃথিবীটা সামনের 20-25 বছরের মধ্যে মোটামুটি বোঝা যাবে, হয় এনারা থাকবেন এবং আবার খারাপ একটা চূড়ান্ত অবস্থা তৈরি হবে, অথবা এনারা থাকবেন না, হয়তো থাকতে পারেনও না, এইরকম একটা অবস্থা। ফলে একটা চূড়ান্ত ধর্ম সংকট বলতে যা বোঝায়, সেইটি এখন তৈরি হয়েছে এই আমেরিকান সাম্রাজ্যবাদের এই নবরূপের হাত ধরে। এটা ঠিক কোন পথে যাবে বোঝা সম্ভব নয়, তবে এসপার ওসপার একটা হতেই হবে, হবেই।